আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন কি পৃথিবীতে এমন একটা মহাদেশ আছে যেটার উপর কোনো দেশের পূর্ণ নিয়ন্ত্রণ নেই? জি, একদম ঠিক শুনেছেন। না আমেরিকা, না চীন, না রাশিয়া। একটা পুরো মহাদেশ যেটা সাধারণ মানুষের কাছেই প্রায় অজানা। এই মহাদেশটার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা। পৃথিবীর সপ্তম ও সবচেয়ে রহস্যময় মহাদেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেউ যদি একে নিয়ন্ত্রণ না করে তাহলে চলছে এটা কিভাবে? আর এর পেছনে কি কেবল শান্তিপূর্ণ গবেষণা, নাকি কিছু গুরুত্বপূর্ণ গোপন ষড়যন্ত্র রয়েছে? বন্ধুরা, আজকের ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর জানবো। চলুন শুরু করা যাক। প্রথমে চলুন একটু ফিরে যাই ইতিহাসে। অনেকেই জানেন না, অ্যান্টার্কটিকার অস্তিত্ব ধারণা করা হয়েছিল হাজার বছর আগে। গ্রিক দার্শনিকরা একে ডাকতেন টেরা অস্ট্রেলিয়াস। এর বাংলা অর্থ হলো দক্ষিণের ভূমি বা অজ্ঞাত দক্ষিণ ভূমি। এটি একটি কাল্পনিক মহাদেশের নাম, যা পশ্চাদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত মানচিত্রে দেখা যেত। প্রাচীনকালে ইউরোপীয়রা বিশ্বাস করত যে উত্তর গোলার্ধের ভূমি ভাগের ভারসাম্য রক্ষার জন্য দক্ষিণ গোলার্ধে একটি বিশাল মহাদেশ বিদ্যমান। এই কাল্পনিক মহাদেশটিকে তারা টেরা অস্ট্রেলিয়াস বা টেরা অস্ট্রেলিয়াস ইনকগনিটা বলতো, যার অর্থ অজ্ঞাত দক্ষিণ ভূমি। পরে যখন অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা মহাদেশগুলো আবিষ্কৃত হয়, তখন টেরা অস্ট্রেলিয়াসের ধারণাটি বাতিল হয়ে যায়। অস্ট্রেলিয়ার নামকরণ করা হয় টেরা অস্ট্রেলিয়াসের নাম থেকে, এবং অ্যান্টার্কটিকার নামকরণ করা হয় একটি ভিন্ন নামে। প্রাচীন পলিনেশিয়ানরা, বিশেষ করে মাওরি নাবিক উইতেরাঙ্গীয়রা সপ্তম শতাব্দীতে হয়তো পৌঁছে গিয়েছিলেন বরফের এই ভয়ানক রাজ্যে। তাদের বর্ণনায় পাওয়া যায় তাতে উকা আপিয়া নামক বরফে মোড়া এক ভয়ানক সাগরের কথা। তবে এই দাবির কোনো পুরাতাত্ত্বিক প্রমাণ নেই, তবুও এটি ইতিহাসের অন্যতম বিতর্কিত রহস্য। 1820 সাল এক যুদ্ধ সন্ধিক্ষণের ইতিহাসের পাতে এক অসামান্য প্রতিযোগিতার সূচনা শুরু হয়। রাশিয়ার নৌ অধিনায়ক বেলিংশাউসেন ও লাভারেস প্রথম বরফাচ্ছন্ন উপকূল দেখতে পান 27 জানুয়ারি। 3 দিন পরেই ব্রিটিশ নাবিক এডওয়ার্ড ক্রুজফিল্ড দাবি করেন তিনি প্রথম দেখেছেন। এ নিয়ে চলতে থাকে শতাব্দীর বিতর্ক, কে প্রথম আবিষ্কার করলো অ্যান্টার্কটিকা। তবে অ্যান্টার্কটিকার বুকে প্রথম মানব পদচিহ্ন এঁকেছিলেন আমেরিকান নাবিক জন ডেভিস 1821 সালের 7 ফেব্রুয়ারি। সেই ঐতিহাসিক মুহূর্তের পর থেকে শুরু হয় এই হিম মহাদেশ জয়ের অবিরাম যাত্রা। এখন মূল প্রশ্ন, এই বিশাল জমি যদি কেউ নিজের দাবি করতে না পারে, তাহলে কে চালায় এখানের সবকিছু? এই উত্তরের সন্ধান নিহিত রয়েছে এক ঐতিহাসিক ও যুগ সন্ধানী আন্তর্জাতিক চুক্তিতে, অ্যান্টার্কটিক চুক্তি, যা স্বাক্ষরিত হয়েছিল 1959 সালে। এই চুক্তির মূলনীতি সমূহ 3টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 1. শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাদেশটির ব্যবহার নিশ্চিতকরণ, যেখানে কোনো প্রকার সামরিক কার্যকলাপ বা ঘাঁটি স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। 2. বৈজ্ঞানিক গবেষণার আবাদ ও আন্তর্জাতিক সহযোগিতা। এই চুক্তিটির মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত গবেষণা তথ্য অবশ্যই সমন্বয় ও বিনিময় করতে হবে। 3. নতুন কোনো আঞ্চলিক দাবি অগ্রহণযোগ্য এবং পূর্বের সকল দাবি স্থগিত ও অকার্যকর বলে বিবেচিত। এখন পর্যন্ত মোট 58টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মধ্যে 29টি দেশ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স সহ বিভিন্ন দেশ স্বয়ংক্রিয়ভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। এখন নিশ্চয় অনেকেই ভাবছেন, একটি সম্পূর্ণ মহাদেশ যেখানে অপরিমেয় প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত গুরুত্ব থাকা সত্ত্বেও তবুও কেন কোনো দেশ একে দখল করে নেয়নি? এর পেছনে রয়েছে একাধিক জটিলতা ও গুরুত্বপূর্ণ কারণ, যা এই বরফাচ্ছন্ন মহাদেশকে আজও মানবসৃষ্ট দখলদারিত্ব থেকে মুক্ত রেখেছে। প্রথম কারণটি হচ্ছে ভূরাজনৈতিক সংঘাতের সংখ্যা। শীতল যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে অ্যান্টার্কটিকা নিয়ে বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছিল। ব্রিটেন, আর্জেন্টিনা, চিলি, অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউজিল্যান্ড সবাই এই মহাদেশের বিভিন্ন অঞ্চল দাবি জানিয়েছিল। যদি কোনো দেশ একতরফাভাবে অ্যান্টার্কটিকা দখলের চেষ্টা করত, তা বিশ্বযুদ্ধের সূচনা করতে পারত। দ্বিতীয়ত, প্রাকৃতিক প্রতিকূলতা। অ্যান্টার্কটিকার গড় তাপমাত্রা সাধারণত -49 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালে তা -90 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এই মহাদেশটির 98% এলাকা বরফে ঢাকা এবং এর পুরুত্ব কোথাও কোথাও 8.7 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এখানে স্থায়ী জনবসতি প্রায় অসম্ভব, তাই কেবল গবেষকদের ছোট দল ঋতুভিত্তিক কাজ করে। এবং তৃতীয় কারণটি হচ্ছে বৈশ্বিক পরিবেশের রক্ষা কবচ। এই বরফের নিচে লুকিয়ে আছে পৃথিবীর 70% মিষ্টি পানির ভাণ্ডার,
যদি অ্যান্টার্কটিকা বরফে গলে যায়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় 60 মিটার বেড়ে যেতে পারে, যা উপকূলীয় শহরগুলিকে ডুবিয়ে দেবে। এছাড়া এটি পৃথিবীর সর্বশক্তিশালী এয়ার কন্ডিশনার। জলবায়ু নিয়ন্ত্রণে এর ভূমিকা অপরিসীম। আন্তর্জাতিক শান্তির নজির হচ্ছে এই অ্যান্টার্কটিকা চুক্তি। 1959 সালে 12টি দেশ স্বাক্ষরিত অ্যান্টার্কটিকা চুক্তির মাধ্যমে এই মহাদেশটিকে শান্তি ও বিজ্ঞানের জন্য স্বাক্ষরিত একটি এলাকা ঘোষণা করে। আজ 56টি দেশ এই চুক্তি মেনে চলছে এবং এটি মানবসৃষ্ট এক অনন্য কূটনৈতিক সাফল্য, যেখানে সম্পদ লোভের ঊর্ধ্বে উঠে পরিবেশ ও গবেষণাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই কারণে অ্যান্টার্কটিকা আজও কোনো দেশের মালিকানাধীন নয়, আবার সব দেশের একটি বিশুদ্ধ বিজ্ঞান ও প্রকৃতির রাজ্য। তবে এখানেই শেষ নয়। অ্যান্টার্কটিকা নিয়ে রহস্য ও ষড়যন্ত্র তত্ত্বের অন্ত নেই। বহু গবেষক ও বিশ্লেষকের ধারণা, এই বরফাচ্ছন্ন মহাদেশে গোপনে বিভিন্ন সুপার পাওয়ার দেশগুলোর সামরিক কার্যক্রম চলছে। এমনকি নিষিদ্ধ প্রযুক্তি ও অস্ত্রের পরীক্ষা হতে পারে। কিছু বেসরকারি সংস্থা এবং ইউএফও গবেষকদের দাবি, এখানে মানব সভ্যতার বাইরে প্রাণী ও এলিয়েনদের নিয়ে গবেষণা চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায় থেকে গোপন রাখা হয়েছে। ঐতিহাসিকভাবে কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ দাবি করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজে জার্মানি অ্যান্টার্কটিকায় নিউ সোয়াবিয়া নামে একটি গোপন ঘাঁটি তৈরি করেছিল এবং তারা উন্নত প্রযুক্তি নিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল। যদিও এগুলোর পক্ষে এখনও কোনো নিশ্চিত ও প্রামাণিক দলিল পাওয়া যায়নি, তবু এই রহস্যগুলোর গবেষকদের কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অ্যান্টার্কটিকা শান্তি ও বৈজ্ঞানিক সহযোগিতার জন্য নিবেদিত হলেও এর দুর্গমতা ও আইনগত জটিলতা এটিকে গোপন কার্যক্রমের জন্য একটি সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করে। আন্তর্জাতিক সম্প্রদায় এই বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি দিন দিন বাড়ছে। বর্তমানে অ্যান্টার্কটিকা মহাদেশে বিশ্বব্যাপী বিজ্ঞানীদের সমন্বয়ে ব্যাপক আকারে বহুমুখী গবেষণা কার্যক্রম চলমান। উল্লেখযোগ্য গবেষণার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অ্যান্টার্কটিক আইস শিটের গতিবিধি বিশ্লেষণ, পেঙ্গুইন ও অন্যান্য স্থানীয় প্রজাতির বাস্তুতন্ত্র ও অভিযোজনের প্রক্রিয়া পর্যবেক্ষণ, সাবগ্লেশিয়াল লেক বা বরফের নিচে লুকানো হ্রদের অনুসন্ধান এবং সেখানে জীবনের অস্তিত্ব সম্পর্কে গবেষণা, ইউনিক অ্যাস্ট্রোফিজিক্যাল কন্ডিশনের সুবিধা নিয়ে মহাজাগতিক রশ্মি ও নিউট্রিনো কণা শনাক্তকরণ। কিন্তু একটি বিতর্কিত ইস্যু হলো অ্যান্টার্কটিকার খনিজ সম্পদ উত্তোলনের সম্ভাবনা। 1991 সালে স্বাক্ষরিত এনভায়রনমেন্টাল প্রোটোকল টু দ্য অ্যান্টার্কটিক ট্রিটি অনুযায়ী এই মহাদেশে 2048 সাল বা 50 বছর পর্যন্ত যে কোনো খনন কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। এই চুক্তির মূল উদ্দেশ্যই হলো অ্যান্টার্কটিকাকে প্রকৃতির সংরক্ষিত এলাকা হিসেবে টিকিয়ে রাখা। এখন বড় প্রশ্ন হলো 2048 সালের পর কি হবে? চুক্তির নবীকরণ হবে নাকি শিথিল করা হবে? পরিবেশগত ঝুঁকি সত্ত্বেও কি খনিজ উত্তোলনের অনুমতি দেওয়া হবে? বিজ্ঞানী ও পরিবেশবিদদের দাবি উপেক্ষা করে কি অর্থনৈতিক স্বার্থ প্রাধান্য পাবে? এই সিদ্ধান্ত শুধু অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ নয়, গ্লোবাল ইকোসিস্টেমের ভারসাম্যকেও প্রভাবিত করবে। তাই এটি একটি জটিল আন্তর্জাতিক রাজনৈতিক ও পরিবেশগত ইস্যুতে পরিণত হয়েছে। আজকের বৈশ্বিক পরিমণ্ডলে যেখানে ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য পরাশক্তিগুলো প্রতিটি অঞ্চলকে নিয়ন্ত্রণে আনার জন্য সংঘাত ও কূটনৈতিক চাল চালছে, সেখানে অ্যান্টার্কটিকা এক অসাধারণ ব্যতিক্রম। এই মহাদেশটি বিশ্বের একমাত্র শান্তিপূর্ণ ও অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে 1959 সালের অ্যান্টার্কটিক চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। কিন্তু এই নিষ্কলুষ অবস্থা কি চিরস্থায়ী? জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলার গতি বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের সম্ভাব্য মজুদ এবং ভূরাজনৈতিক টানাপোড়েন এসবই অ্যান্টার্কটিকার ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। বিশেষ করে মহাদেশটির নিচে লুকিয়ে থাকা খনিজ সম্পদ, তেল ও গ্যাসের মজুদ বিভিন্ন দেশের লোককে উস্কে দিচ্ছে। এছাড়াও বৈজ্ঞানিক গবেষণার নামে কিছু রাষ্ট্রের গোপন সামরিকরণের অভিযোগও উড়িয়ে দেওয়া যায়। আন্তর্জাতিক সম্প্রদায় যদি অ্যান্টার্কটিকার সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এই নির্মল মহাদেশও একদিন ভূরাজনীতির নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। তবে প্রশ্ন রয়েই যায়, মানবজাতি কি ভবিষ্যতে এই নিরপেক্ষতাকে সম্মান করে চলতে পারবে, নাকি কোনো একদিন এখানেও লাগবে যুদ্ধের আগুন?